2007 সালের 7 মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার করে ব্যাপক নির্যাতন চালানো হয় তারেক রহমানের উপর। ভয়াবহ ওই নির্যাতনের ঘটনায় আলোড়ন তৈরি হয় সারা দেশে। পরের বছর 2008 সালের 3রা সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান। পরে ওই মাসেরই 11 তারিখ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় আপাতত আর রাজনীতিতে না জড়ানোর পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিজের মতামত দিয়ে গেছেন তারেক রহমান। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলে 2018 সালের 8 এপ্রিল দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তারেক রহমানকে। এরপর থেকেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেন তিনি। বিদেশ থেকেও পরিচালিত করেন দলকে। দেশের নানা সংকটেও বিদেশ থেকে অবদান রেখেছেন তারেক রহমান। জনগণের উপর সরকারের চাপিয়ে দেয়া নানা সিদ্ধান্তের প্রতিবাদ করে গণমানুষের পাশে অবস্থান নিয়েছেন তিনি। দেশ ও রাষ্ট্রবিরোধী যে কোনো পদক্ষেপের প্রতিবাদ করেছেন দৃঢ় কণ্ঠে। কিন্তু বিগত সরকারের সময় অন্তত 75টি মামলায় জর্জরিত করা হয়েছে তারেক রহমানকে। বিভিন্ন মামলায় সাজাও ঘোষণা করা হয়, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানাও। এমনকি তারেক রহমান যাতে রাজনীতিতে ফিরতে না পারেন তার সব বন্দোবস্ত করা হয়েছিল। আদালত থেকে নির্দেশনা এনে তারেক রহমানের বক্তব্য এমনকি তার ছবি প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বিগত সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। সবশেষ আওয়ামী লীগ সরকারের পতনের ছাত্র জনতার আন্দোলনেও দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। সরকার পতনের পর তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সাজা বাতিল হয়েছে। তবে এখনও কিছু আইনি জটিলতা রয়েছে। এরই মধ্যে নেতাকর্মীদের জন্য নতুন খবর, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এতে উজ্জীবিত তারা। দলের নেতারা বলছেন সব বাধা দূর করেই সামনে আসছে সুদিন। দেখুন, বাংলাদেশে যেমন আইনি কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। উনি দেশে আসার বিষয়টা প্রয়োজনীয় পদক্ষেপ তিনি যথাসময়ে নেবেন। এই ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। ওনার বিরুদ্ধে যতগুলো মামলা দায়ের করা হয়েছিল, যেগুলোতে কনভিকশন হয়েছিল, প্রায় প্রত্যেকটা কনভিকশনই তিনি খালাস পেয়েছেন, একটা পেন্ডিং আছে। এরই মধ্যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি নিয়েছে বিএনপি। গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে তার নিরাপত্তার বিষয়। রাজনৈতিক কার্যালয় ও বাসার বিষয়ে কাজ করছে দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কীভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। তা আশা করি তিনি খুব শিগগিরই প্রত্যাবর্তন করবেন। তারেক রহমান দেশে ফিরলে নতুন শক্তি তৈরি হবে গণতন্ত্রকামী মানুষের মধ্যে। যাত্রা শুরু হবে নতুন গণতন্ত্রের, এমনটাই মনে করছে বিএনপি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জেনারেল জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান 1994 সালে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের মেয়ে ডাক্তার জোবাইদা রহমান। সুখের সংসার। রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়া কিছুটা টানাপোড়েন তো থাকেই, কিন্তু কখনো ভাবেননি নির্বাসনের মতো জীবনও কাটাতে হবে। 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তার স্বামী তারেক রহমান। নেমে আসে অকথ্য নির্যাতন। সে সময়কার আইন শৃঙ্খলা বাহিনীর অত্যাচারে ভয়ানক অসুস্থ হয়ে পড়েন তিনি। নানা আইনি জটিলতা কাটিয়ে আহত অসুস্থ স্বামী তারেক রহমানকে নিয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন যান জোবাইদা রহমান। এরপর স্বামী এবং তিনি আর দেশে ফিরতে পারেননি। একে একে কেটেছে নির্বাসনের 17টি বছর। এর মধ্যে শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধেও দিয়েছে একের পর এক মামলা। এমনকি চিকিৎসক হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির তার চাকরিটিও কেড়ে নেওয়া হয়। অবশেষে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের মাটিতে পা রাখলেন ডাক্তার জোবাইদা। যদিও সঙ্গে আসেননি স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘকাল পরে, সে 1/11 ক্রান্তিকালের পরে ডাক্তার জোবাইদা রহমান, তিনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের
ওয়াইফ ডক্টর জোবাইদুর রহমান তিনি দেশে ফিরছেন। আমরা ওনাকে শুভেচ্ছা জানাতে আসছি। ওনাদের দেখতে পাবো বা ওনারা নিজের বাড়িতে আসবে, একটা মানে অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ধানমন্ডির ৫ নম্বর সড়কের বাবার বাড়ি মাহবুব ভবনে উঠবেন জোবাইদা রহমান। সম্পন্ন করা হয়েছে বাড়ির সাজসজ্জা। পুলিশ সদস্য ছাড়া বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সদস্যরা দায়িত্ব পালন করবেন। বাড়িটিতে এখন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় বোন শাহিনা জামান ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন। একবার দেখছি, ১০-১২ বছর আগে দেখছি, কাছের থেকেও দেখছি। খুব ভালো মানুষ। উনি আসতেছে, তার জন্য ভালো একটা নিরাপত্তা দিতেছে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শাহজাহানপুর ইউনিয়নে কৃষকের জন্য দেয়া সারের ২.৫ মেট্রিক টন বাজারে বিক্রি করে দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব উদ্দিন। ওই সার কিনে নেন মহাডাঙ্গার এক ব্যবসায়ী। বিষয়টি জানাজানি হলে মহাডাঙ্গা বাজারের সাইফুল ট্রেডার্স ও একটি বাড়ি থেকে প্রায় ২.৫ মেট্রিক টন সার জব্দ করা হয়। অভিযুক্ত কর্মকর্তার পাল্টা অভিযোগ, তাকে দিয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জোর করে এ সার বিক্রি করিয়েছেন। এটা তো আমি কিছু জানি না বলতে আপনার এখান থেকে যেটা মাল নিয়ে গেছে, মানে এখনো ১২০ জন কৃষক আমার মাল পাবে। এটা সার তো আমি বিক্রি করি নাই, এগুলো কৃষি অফিসার সারি জড়িত, কৃষি অফিসার সারি জড়িত, এগুলো না আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। তবে সদর উপজেলা কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। এটা যদি আমার যোগ সাজস থাকে তাহলে তদন্ত কমিটি তদন্ত করবে, আমি দোষী সাব্যস্ত হলে আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে অপরাধ করেছে সে কখনো পার পাবে না। আমরা তদন্ত করে তার সুষ্ঠু আমরা ব্যবস্থা নেব এবং যে প্রকৃত দোষী তাকে আমরা বের করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ ১ মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম চলছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি MOP ও ১০ কেজি DAP সার দেয়া হচ্ছে। ডিভিসি নিউজ ডেস্ক। মাদারীপুর সদর উপজেলার আলম মিরারকান্দি গ্রামের কুমার নদের পাশে স্থানীয় সাত্তার হাওলাদারের মালিকানাধীন শতবর্ষী একটি বটগাছ। বটগাছটির অপরাধ, এটিকে ঘিরে স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা লোকজন অলৌকিক ধারণা থেকে গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে লাল সুতা বেঁধে মানত করত। পহেলা বৈশাখে এই বটগাছের নিচে মেলা ও বাউল গানের আয়োজন করেন স্থানীয়রা। আলেম সমাজের বাধার মুখে সেখানে বৈশাখের এই আয়োজন বাতিল করা হয়। তারপরও মানত করতে লোকজন এখানে আসতে থাকে। এই পরিস্থিতিতে সোমবার সকালে গাছ কাটা শুরু হয়। গাছটির প্রায় বেশিরভাগ অংশই কেটে ফেলা হয়েছে। এখন বটগাছটির গোড়ার সামান্য অংশ কাটা বাকি। স্থানীয় অনেকেই গাছটি কাটা ঠিক হয়নি মনে করলেও মুখ খুলছেন না ভয়ে। আমরা তো মুসলমানই, ইসলামের ব্যাখ্যার বলতে এখন ইসলামের ব্যাখ্যার মধ্যে একটা গাছ কাটে হালানোর কিসের ইসলামের ব্যাখ্যা, এটা বুঝলাম না। শুনছি যে বিভিন্ন করে আপনার ওই যে গাছের সেবা করে, এই জন্য ধর্ম ক্ষেত্রে আমরা বেশি একটা আগাই নেই। তুমি যে আমাদের আলেম সমাজের বাইরে যাইয়া যে একটা ফেসবুকে লেখালেখি করতেছো, এটা তো আসলে ঠিক না। এটা আসলে আমি ওইভাবে নেই যেহেতু এলাকার ভাই বেরাদার হুমকি দেওয়ার মতোই আর কি, যে বলছে যে এটা এ পর্যন্ত থাকো, এখানে আর আগানোর চেষ্টা করো না। আলেম সমাজের যুক্তি, গাছের গোড়ায় মোমবাতি, নতুন কাপড়, মিষ্টি দেয়া পাপ ও শিরক, তাই কেটে ফেলা হয়েছে গাছটি। আল্লাহ পবিত্র কোরআনে এই শিরক করা নিষিদ্ধ করা হয়েছে, গাছকে তারা দেবতা মনে করে। এরই মধ্যে গা ঢাকা দিয়েছেন গাছ কাটার উদ্যোক্তারা। ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে, তারা এখন কিছুটা গা ঢাকা দিয়েছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। 14 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় গাছটির চারপাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন, আর করাত দিয়ে গাছের শাখা কাণ্ড কাটছেন 2 ব্যক্তি, বাকিরা দিচ্ছেন নির্দেশনা। শিরকের রাস্তা না ইনশাআল্লাহ ঘুরে যেতেছে। ডিবিসি নিউজ ডেস্ক। নড়াইল জেলা হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসছে অর্ধশতাধিক শিশু। শিশু ওয়ার্ডে 21 বেডের বিপরীতে গেল রবিবার পর্যন্ত মোট ভর্তি রোগী 116 জন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পর্যাপ্ত বেড না থাকায় একই বেডে 2 শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়া সেবা পেতে রয়েছে ভোগান্তির অভিযোগও।
বাচ্চা এখনো পুরো কাজ হয়নি, তো এই জন্য বেড এখনো পাইনি। বেড পাইনি, ভিতরেও জায়গা ছিল না, তারপর অনেক কষ্টে রাত 8টার পরে যে আমরা এদিকে জায়গা পাইছি। কেয়ার করে না, বলে যে এত রোগী কিভাবে দেখবো, মাত্র 2 জন নার্স। বাইরে একটা বেড দিছে, তার উপরে ফ্যান নাই, একটা বালিশ চাইছি, বালিশ দিয়ে নাই, বলছে বালিশ টালিশ বাইরে থেকে নিয়ে আসতে। বাথরুমের অবস্থা খারাপ, বাথরুমে গেলে আরো অসুস্থ হয়ে যাচ্ছে রোগী। জনবল সংকটে রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার নার্সরা। সিস্টারও তো পর্যাপ্ত পরিমাণ নেই, বেডও নেই, রুগীদের আমরা ঠিকমতো বেড দিতে পারি না। আমাদের সাধ্যমতো চেষ্টা করি ওদের পাশে থাকার, ওদের সেইভাবে সেবা দেওয়ার। রোগীর সংখ্যা এত বেশি, সেক্ষেত্রে সিস্টারদেরকেও একটু হিমশিম খেতে হচ্ছে। যে পরিমাণ ডাক্তার পদায়ন থাকার কথা তার প্রায় 3 ভাগের 1 ভাগ। এটা 250 শয্যায় উন্নীত হলে ব্যাপক যে রোগীর যে চাপটা তখন হয়তো সামাল দেওয়া সম্ভব হবে। হাসপাতালের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমন প্রত্যাশা সেবা প্রত্যাশীদের। ডিবিসি নিউজ ডেস্ক। একে একে খুলেছে জটিলতার তালা। অবশেষে দেশের ফুটবলে আরেক তারকার আগমনী বার্তা। বাংলাদেশের জার্সিতে সমিত সোমকে দেখার অপেক্ষা ফুরালো অবশেষে। লাল সবুজের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন এই কানাডা প্রবাসী। এক হামজা চৌধুরীর আগমনের পর দেশের ফুটবলের জাগরণের স্বপ্ন দেখেছিলেন সমর্থকরা। সেই স্বপ্নে নতুন নায়ক হিসেবে যুক্ত হয়েছিল সমিতের নামও। তবে হামজার মতো সমিতের অনুমতি পাওয়ার প্রক্রিয়াটা খুব বেশি দীর্ঘ হয়নি। কানাডার হয়ে 2টি প্রীতি ম্যাচে খেলা এই ক্যাভালরি এফসি তারকার পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ হয় গত সোমবার। সেদিনই ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির পোর্টালে করা হয় আবেদন। একদিন না যেতেই মিলেছে সুখবর, জাতীয় দলের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই সোমের। আসছে 10 জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা চৌধুরী নিঃসন্দেহে সবচেয়ে বড় তারকা। এবার সবকিছু ঠিক থাকলে তার সাথে যুক্ত হচ্ছেন সমিত। এতে আরও শক্তিশালী হলো বাংলাদেশের মিডফিল্ড। বাংলাদেশ ফুটবলের ত্রাতা হিসেবে হামজার পর মিললেও সমিত সোমকেও এই তারকারা জিতে যদি কিউবা মিচেলো আসেন, তবে এশিয়ান পরাশক্তিতে পরিণত হওয়াও অসম্ভব হবে না বাংলাদেশের জন্য। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।